মাধ্যমে আমরা একটু করে দাবিও জানাবো, তবুও বলে রাখি, পিলখানা হত্যাকাণ্ড যারা স্বচক্ষে দেখেছেন, এমন অনেকে পিলখানায় সাক্ষী দিয়েছেন কমিশনে যে হিন্দিভাষী অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডের সময় নেতৃত্ব দিয়েছেন। আমার সেনাবাহিনী, আমার দেশপ্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড সেনাবাহিনীকে যখন প্রকাশ্য দিবালোকে ঢাকার প্রান্তিকে 2 দিন ধরে হত্যা করা হয় না, তার লাশটা তাপসের গাড়িতে উঠে পুড়িয়ে দেওয়া হয়, তাদের লাশগুলো তাদের স্ত্রী সন্তানরা ট্রেন থেকে টেনে টেনে বের করে, স্ত্রীকে মুহুর্মুহু ধর্ষণ করে তারপরে তার সামনে স্বামীকে হত্যা করা হয়, তখন এই সেনাবাহিনীর 25 জন 30 জন যারা আজকে লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল এই জেনারেলরা কোথায় ছিল আমরা জানতে চাই। ঠিক। আমার সেনাবাহিনীকে যখন হত্যা করে তার লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে, তখন তারা হাসিনার সাথে গণভবনে বসে প্ল্যান করছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে এবং হাসিনা তাদের শক্তি নিয়ে থ্রেট করেছে বাংলাদেশের জুনিয়র অফিসারদেরকে। সেনাবাহিনী যদি কেউ পিলখানার দিকে মুভ করে তাহলে পরিণতি ভয়াবহ হবে। এর মানে তিনি সেই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীকে ভয় দেখিয়েছিলেন যদি ক্যান্টনমেন্ট থেকে পিলখানার দিকে মুভ করা হয় তাহলে ইন্ডিয়ান আর্মি এখানে অবস্থান গ্রহণ করবে। আমরা মন দেশে ছিলাম। এই যে আজকে তো আর্মির অনেকের নাম চলে আসবে পিলখানা কমিশনে, এখন এই নাম যাতে না আসে, আর্মির চিফ থেকে শুরু করে অনেকে যদি সেই দায়িত্ব নেন তাদের কলিগদেরকে বাঁচানোর জন্য, তিনি তার কলিগদেরকে বাঁচানোর জন্য দায়িত্ব নিয়ে তার একটা প্রায়োরিটি দিতে পারে। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের প্রায়োরিটি হইল যারা গত 16 বছর ধরে বাংলাদেশকে শুধু জাহান্নামী বানায় নাই, এত বড় জাহান্নাম বানাইছে যে একটা 16 বছরের যুবক কিশোর গুমের ট্রমায় পাগল হয়ে গেছে, জীবনে আসে ভালো হবে না। আমি বলতে চাই এই যে 28 জন 30 জন জেনারেল, তাদের জীবন সন্তান, তাদের কোনো, এই যে দেখলাম মেজর জেনারেল কবি যিনি পালিয়ে গেছেন শুনতে পাচ্ছি এখন, তিনি তার স্ত্রী কি সুন্দর হিজাব পরা দেখেন, তার সন্তান তিনি হাসিনার পাশে ছবি তুলতেছে, অথচ এই হাসিনা কবিরের সন্তানের মতো কত সন্তানের রক্ত দিয়ে গোসল করে, রক্ত দিয়ে নাস্তা করে, এইটা সে জানতো তাদের পরিচয় কাপড় করতো না। আমরা জানি আমাদের সামনে এত বড় ভয়াবহ অপরাধ ঘটেছে, আমরা এর বিচার চাইবো না। এখন এর বিচার চাইতে গেলে যদি কখনো ডিজিএফআই, কখনো এনএসআই, কখনো আরো 10টা এজেন্সি আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে তো দখল করে নেবে এই হুমকি দেয়, তখন তো আমরা হয়েছিলাম ভাই। আমরা যখন মুক্তি চাই, আমরা মুক্তির সংগ্রাম করছি, সেই মুক্তির সূচনাটা হয়েছে 24-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে। যতদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণের রাষ্ট্র কায়েম হবে ততদিন পর্যন্ত মুক্তির লড়াই চলবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে এই যে যে জেনারেলরা আজকে অভিযুক্ত এবং তাদের পক্ষে ওকালতি করছে তাদেরকে বলতে চাই, এই যে গুম কমিশন বলল যে প্রত্যেকটা আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে, হুমান কাদের চৌধুরী থেকে শুরু করে ব্যারিস্টার আরমান থেকে শুরু করে তারা সবাই বলেছে আমার এখানে টাইলস ছিল, গিয়ে থেকে টাইলস নাই, ঠিকই পরে দেখা গেল সেই টাইলস যে তুলে ফেলেছে তার দাগ আছে। এইরকম প্রত্যেকটা আয়না ঘরকে ভেঙে সুন্দর সুসজ্জিত ড্রয়িং রুম বানাইছে কারা? এটি কি গণঅভ্যুত্থানকারীরা বানাইছে? এটা আমাদেরকে বলেন। নাম্বার 2, মেজর জেনারেল এই যে ডিজিএফ এর সাবেক প্রধান জিয়া, যিনি পালাইতে গিয়ে ধরা পড়ল, 5ই অগস্ট সন্ধ্যায় সে 1000-এর অধিক খুনি হাসিনার কল রেকর্ড ডিলিট করেছে। আপনি ভাবেন এই 1000 কল রেকর্ড ডিলিট করা হয়েছে, এরপর 2-4টা কল রেকর্ড সমস্ত আয়নাঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এরপর সামান্য 2-1টা দাগ, সেইটা থেকেই যেই ডকুমেন্টারি করা গেল তা আমরা কেউ নিতে পারতেছি না। এবার আপনি ভাবেন যদি কোনো আয়নাঘর না ভেঙে অরক্ষিত রাখা হতো, যদি খুনি হাসিনার একটা কল রেকর্ড ডিলিট করে না হতো, আজকে বাংলাদেশে হাতে যেই পরিমাণ প্রমাণ থাকতো তাতে আওয়ামী লীগ উচ্চারণ কত দূরের কথা, আওয়ামী লীগের যে গণহত্যাকারী সেও মনে হয় সারাদিন আল্লাহর কাছে তওবা করতো। আমরা তো আওয়ামী লীগের কাছে সেই প্রমাণগুলো উপস্থাপন করতে পারি নাই, তাহলে সেগুলো কারা করেছে? ফাঁকে 1 মিনিটে বলে রাখি, আজকে আমাদেরকে ফোন করে একজন জানিয়েছেন উত্তরায় তার বাসা, তিনি বেনজির আহমেদের বাড়িতে ভাড়া থাকেন। তিনি বলছেন যে বেনজির আহমেদ এখনো তাদের লোকজনের মাধ্যমে র্যাবের যে বেনজির হত্যাকারী এখনো প্রতি মাসে ভাড়া তুলে নেয়। এর মানে ঢাকার মধ্যে বেনজিরের যতগুলো বাড়ি আছে, ফ্ল্যাট আছে, সেইখান থেকে এখনো প্রতি মাসে ভাড়া তুলে নেওয়া হচ্ছে, তাদেরকে টাকা পাঠানো হচ্ছে। আমরা সরকারের কাছে জানতে চাই এইগুলোর সাথে কারা জড়িত, এটা কে বের করবে? আমরা বের করবো? এখন তো আপনি যে ইচ্ছা দিয়ে মানে ভূত সরাবেন, শস্যের মধ্যে ভূত স্পষ্ট জানতে চাই মেজর জেনারেল কবির যে খুনিটা, আপনি ভাবেন কি ভয়াবহ অবস্থা, হাসিনা পালিয়ে গেছে, তার সাথে
হেলিকপ্টারে পালাইছে, তারপরে আবার কে তাকে বাংলাদেশে ঢুকালো? বাংলাদেশের সমস্ত তথ্য দিল্লিতে গিয়ে পাচার করে এসে দিল্লির সমস্ত অর্ডার গুলো নিয়ে এসে ক্যান্টনমেন্টে হাজির। বাহ, আমরা অদ্ভুতভাবে খেয়াল করলাম এইরকম গুম কমিশনের ভয়াবহ মানে বলবার মতো এইরকম একটা ডকুমেন্টারি আসার পরেও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত ইসলামী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই এজেন্সির বিরুদ্ধে, এই গণহত্যাকারীর একটা অংশ আরকি তাদের বিরুদ্ধে তারা কোনো প্রতিবাদ নেয়। এবং মিডিয়ার যে ভয়, মিডিয়া আমি আপনাকে বলি, গত 50 বছরে বাংলাদেশের আদালত যদি কোনো ঐতিহাসিক কাজ করে থাকে, সব থেকে সাহস নিয়ে সেই 5টা কাজের একটা কাজ হবে এই জেনারেলদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা। আদালতে হাসিনার আমলে আমরা দেখেছি বেগম জিয়ার নামে মিথ্যা মামলা, তিনি 1 টাকা 1 কোটি টাকা নিজে খান নাই, শুধু একটা ফান্ড থেকে আরেকটা ফান্ডে ট্রান্সফার করেছেন। সেইটা নিয়ে মিডিয়া দিনের পরে দিন আদালতে এবং সব জায়গায় লাইভ করেছে। অথচ যেই জেনারেলরা শুধু হত্যা ঘটায় নাই, বাংলাদেশকে দিল্লির চিরতরে দাস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আদালত যখন ওয়ারেন্ট জারি করে সেটার উপরে কোনো ফলো আপ রিপোর্ট নাই, কোনো লাইভ নাই, কোনো টকশো নাই। এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হলো, আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মূলধারা মিডিয়ার ভাইরা যারা আছেন, আমি কোনো মূলধারা মিডিয়াকে দেখি নাই এই যে গুমের ভিকটিম এদের 5 জন 7 জন নিয়ে একটা সিরিজ প্রোগ্রাম তৈরি করা, 3-4টা টকশো পর্যন্ত আপনারা করেন না। আপনারা কি টকশো করতেছেন? প্রতিদিন প্রচুর মব হচ্ছে, আর মব তো করছে আর্মির এই গ্রুপ যারা আয়না ঘর ভাইদের বাইরে ফেলছে। কারা মব করছে? এই মব উস্কাইয়ে দিয়া মিডিয়াকে নিজে ভাই বলে দিচ্ছে সারাদিন মব দেখাও। এই ফাঁকে ফাঁকে আমরা কি করবো? আমরা প্রত্যেকটা আয়না ঘর ভাইরে ফেলবো। এই ফাঁকে আমরা কি করব? ক্যান্টনমেন্ট থেকে 626 জনকে গণহত্যাকারী তাদেরকে আমরা পাচার করে দিব। এই ফাঁকে আমরা কি করব? আপনি ভাবেন এই দেশের নিরাপত্তা কোথায় আছে? এই রাষ্ট্র টিকে রেখেছে আল্লাহ, কোনো এখানে 18 কোটি জনগণ। এই জনগণ ক্যান্টনমেন্টের জনগণ নয়, এই জনগণ নয়, এই জনগণ ভ্যানওয়ালা, সবজিওয়ালা, শিক্ষার্থী, শিক্ষক, বাংলাদেশের আগমন জনগণ। যদি এই দেশ থাকে ভাবেন, বিজিএফআই হলো বাংলাদেশের তথ্যের এবং গোয়েন্দার প্রাণকেন্দ্র, নিরাপত্তার প্রাণকেন্দ্র। সেই ডিজিএফআই এর সাবেক প্রধান এখন মোদির আশ্রয়ে আছে, মোদির আশ্রয়ে দিল্লিতে ফ্ল্যাটে আছে। এই যে মেজর জেনারেল আকবর, একটা দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে খায় ঘুমায়, তার আবার কি প্রেম করে? 2 পুরুষের সাথে প্রেমও করা যায় না, ওরা সম্পর্কে কিনা আমরা জানি। তাহলে পরে এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই? এরপরে হাসিনা সেখানে আছে, মানে পরে সবথেকে ভয়াবহ হলো কবি, সে হাসিনার নির্বত্তার সাথে ছিল, সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপর আবার বাংলাদেশে আসছে। এখন আমরা শুনতে পাই সেটা কিছু দিন থেকে পালাই গেছে। আপনাদের মাধ্যমে জানতে চাই, অসমর্থিত জায়গা থেকে আমরা শুনেছি এই ওয়ারেন্ট জারির একদিন আগে আর্মিকে জানানো হয়েছে আগামীকাল যেহেতু ওয়ারেন্ট জারি হবে আপনারা তাদেরকে পাস করে দেন, এবং ইতিমধ্যে তাদেরকে সেই ব্যক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। সম্ভবত কয়েকজনকে সেই ব্যক্তি দিয়ে ফেলা হয়েছে। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, এই রাষ্ট্রটা কি ভবিষ্যতে একটা পাকিস্তান রাষ্ট্র হবে নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র হবে? এইবার এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পাকিস্তান আর্মি জনগণকে গ্রহ করতে দেয় না। পাকিস্তান আর্মি জনগণের উপরে আধিপত্যবাদ কায়েম করবার কারণে রাষ্ট্রটা ফাংশন করতে পারে না। আমরা এখানে আর্মিকে আমাদের দেশপ্রেমী এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সব থেকে বড় খেলোয়াড় মনে করি। কিন্তু যেটা হয়েছে দেখেন, এই আর্মির সকল জুনিয়র অফিসার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে দাঁড়ালো। যখন আর্মির এই সিনিয়র গণহত্যাকারীগুলো তারা সবাই বসে দেখলো যে জুনিয়র অফিসারদেরকে কথা বলে মানানো যাচ্ছে না, সুতরাং এখন আমরা তাদের পক্ষে গিয়ে তাদেরকে নিরস্ত্র করি। কারণ আমরা জেনেছি অনেকে ঘোষণা দিয়েছিলেন তারা সিনিয়রদের আদেশ অমান্য করে যদি জনগণকে কেউ গুলি করে তারা তাদের বিরুদ্ধে গুলি করবে। যখন দেখলো তখন আর্মির চেইন অফ কমান্ড ভেঙে যাবে, জুনিয়র অফিসাররা যেহেতু সিনিয়রদেরকে নিরাপত্তা দেয়, তখন জুনিয়র অফিসারের গুলিটা সেই গণহত্যাকারী মেজর জেনারেলের বুকেও চলে যেতে পারে। সুতরাং তারা দ্রুত তারা অবস্থান পরিবর্তন করে তাদের পক্ষে চলে গেছে। এরপর তাদেরকে নিরস্ত্র করে শান্ত করে 626 জন গণহত্যাকারীকে পালাইতে সুযোগ করে দিচ্ছে। এরপর বাকি বাংলাদেশ কিভাবে করতেছে? বাংলাদেশের সেনাবাহিনী সকল সিপাহী এবং দেশপ্রেমিক সিনিয়র এবং জুনিয়র অফিসারদেরকে বলতে চাই, আপনারা যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলেন, হাসিনার অন্যায়ের
বিপক্ষে ছিলেন, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জাতিগতভাবে সম্মান জানানো, আপনাদেরকে সেলিব্রেট করা এবং আপনাদেরকে নিরাপদ করা 18 কোটি বাংলাদেশের নাগরিকের দায়িত্ব ইনশাআল্লাহ। আপনাদেরকে কোনো সিনিয়র বদমাইশ, কোনো সেবাদাস আপনাদের কিচ্ছু করতে পারবে না। আপনার স্বাধীনতার উপরে থাকেন, সার্বভৌমত্বের উপরে থাকেন। এবং যেই 28 জনের নাম এসেছে, দেখেন এখানে একটা ন্যারেটিভ আপনাদেরকে একটু আমি 2 মিনিট সামারিটা করে শোনাই। অভিযুক্ত বাহিনী, গুম কমিশন যেই বাহিনীগুলোর নাম বলেছে, খেয়াল করে দেখবেন বিজিএফআই এবং জিআইসি মানে টিএফআই যেটা র্যাবের, এই দুটো ছাড়া র্যাবেরই নাম আছে। যেমন দেখবেন যে র্যাব 1, 2, 3, 4 থেকে শুরু করে একদম র্যাব 11 পর্যন্ত হাতে কোনো 2-1টা বাদ আছে। এখন এখানে একটা ব্যাপার মনে হচ্ছে কি, যেখানে সবাই র্যাবের, আপনারা নিশ্চয়ই জানেন পলিটিক্সটা হলো র্যাবের গুম সংক্রান্ত যে অপারেশন, যাদের হাত ধরে এরা সবাই আর্মি থেকে পদায়িত ছিল। এই জন্য এখানে আর্মি রেখার দরকার নাই। খুবই কৌশলের সাথে যাতে সরাসরি অ্যালিগেশনটা আর্মির বিরুদ্ধে না যায়, কারণ আর্মির বিরুদ্ধে যদি যায় তাহলে পিস কমিশনে তাকে নেওয়া বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরাসরি আর্মিকে না রেখে তাদেরকে র্যাবে প্রদান করেছে। র্যাবে প্রদান করে তারপরে প্রত্যেকটা গণহত্যা এবং গুম তাদেরকে দিয়ে করেছে। আপনাদেরকে দেখাই এই যে ডিজিএফআই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা করেছেন, যেটাকে আমরা বাংলায় আয়নাঘর বলি। আপনাদের মিডিয়ার বন্ধুদেরকেও দাওয়াত দিয়ে রাখি, এই যে গণভবনে যে জুলাই জাদুঘর হচ্ছে, এইখানে আয়নাঘরের কিছু রেপ্লিকা বানানো হয়েছে। কিছুদিন পর হয়তো উন্মুক্ত করা হবে। যেই আয়নাঘরগুলো পাওয়া গেছে মোটামুটি ঠিক ওইভাবে কপি করে বানানো হয়েছে। ভাইরা, আপনার সামনে শত শত লোক দাঁড়াই থাকবে, এরপরে দরজা বন্ধ করে 5টা মিনিট ওখানে থাকতে পারবে না, জাহান্নাম মনে হবে। আমরা ঢুকছিলাম ভিতরে। আপনি জাস্ট ভাবেন, এখন পর্যন্ত যে জিনিসটাকে গুম কমিশন রিপোর্টে বলেছে ভারতের সাথে সম্পৃক্ত থাকি। 1 নাম্বার, বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর, যেমন বিএনপিতে সালাউদ্দিন সাহেব, সাইদি সাহেবের মামলার সাক্ষী সুখরঞ্জন বাড়ি, তাদেরকে তো ভারতের কোর্টে পাওয়া গেল। আজ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে নেয় বাংলাদেশ সরকার, যে বাংলাদেশের একজন ভিকটিম, একজন জনগণ কিভাবে ইন্ডিয়ার কারাগারের মধ্যে থাকতে পারে। নাম্বার 3, 3 জনকে যে ভারত থেকে উদ্ধার করা হয়েছে, দেখেন প্রক্রিয়াটা কিভাবে হয়েছে। বাংলাদেশের বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে সীমান্ত পর্যন্ত গেছে, আর সীমান্ত থেকে ভারতের বাহিনী তাদেরকে আবার পিক করে নিয়েছে। ভয়াবহ অভিযোগ হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী বলছেন, তাকে যখন গুম করা হয়েছে তখন হিন্দিভাষী অফিসাররা কথা বলেছেন। আরো অনেক গুমের অভিযুক্ত মানে গুমের যারা ভিকটিম তারা বলেছেন যে আমরা তখন বিদেশি ভাষায় কথা শুনতে পেয়েছি। একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বেঁচে আছে, এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন যে প্রতিবেশী দেশ থেকে হিন্দিভাষী অফিসার এসে পিলখানায় হত্যা করে, এইখানে গুম করে? এমনও ঘটনা ঘটেছে, আপনাদেরকে বলি, তথ্য বলতে পারবো না, এটা ভবিষ্যতে বাংলাদেশ করবে। ইন্ডিয়ান এজেন্সি একজনকে গুম করবে, বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ তাকে গুম করতে দিবে না। রাস্তায় মুখোমুখি হয়ে গেছে তারা, ইন্ডিয়ান এজেন্সি এক পাশে এবং তাদের পাশে সেবাদাস যে গ্রুপ বাংলাদেশের, আর একটা হলো দেশপ্রেমিক ফোর্স, তারা প্রতিবাদ করছে না আমরা গুম করতে দিব না। রাস্তার উপরে প্রায় 1 ঘন্টা এরকম স্টার্ট হয়ে আছে, কিন্তু দেশপ্রেমিক ফোর্স পারে নাই। মাঝে মধ্যে তারা পেরেছে তাদের উদ্ধার করতে। আপনাদেরকে আমরা কয়েকটা তথ্য বলতে চাই। বাংলাদেশ সরকার ভারতের কাছে সহযোগিতা চেয়েছিল যে কারা কারা গুম করেছে অথবা ভারতের মধ্যে কারা আশ্রিত ছিল, ভারত যেন জানায়। ভারত এখন পর্যন্ত উত্তর দেয় নাই। সব থেকে খারাপ একটা যে জঘন্য কাজ, বাংলাদেশের আদালত কি কোনো কালে আদালত ছিল? দেখেন এখানে গুম কমিশন বলছে 164 ধারায় যখন যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে যখন জবানবন্দি দেওয়া হতো, যিনি এই অপরাধ করেন নাই, যিনি জঙ্গিপনায় জড়িত নাই, আমরা বলি না তো বাংলাদেশে জঙ্গিপনা ছিল না, কম বেশি সবসময় ছিল। হাসিনা এবং ভারত এই জঙ্গিদেরকে পাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য, এবং এই জঙ্গি নামটা দিয়া যারা নিরপরাধ মানুষ তাদেরকে সে ফাঁসাইত। তো এইরকম যখন প্রচন্ড মারামারি করে, প্রচন্ড নির্যাতন করে আদালতে যখন জবানবন্দির জন্য দাঁড় করে দিচ্ছে, ভিকটিম যখন প্রচন্ড সাহস নিয়ে আদালতের কাছে বলতেছে যে আমাকে এত অত্যাচার করা হয়েছে, আসলে আমি এগুলোর সাথে জড়িত না। দেখেন কি ভয়াবহ ব্যাপার। আদালত আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে বলতেছে কি পিটাইতেছেন যে এখনো স্বীকার করে না, এখনো বলে যে আমি এটা করি না। এই ছিল বাংলাদেশের আদালত। আপনি আসেন গুমের শিখের রাজনৈতিক নেতৃত্ব আমরা দেখেছি, কিন্তু জাবের বলেছে আমি তবুও কমিশনের রিপোর্ট থেকে সংক্ষেপে বলি যেভাবে নির্যাতন করা হতো। ঠোঁট অবশ করা তার সেলাই, মিডিয়ার ভাইরা বন্ধ করে দেখেন যে আপনার আমার ঠোঁটটা অবশ না করে সেলাই করে দিতেছে।
আমরা এটা কি চিন্তা করতেছি? ঠোঁট অবশ করা ছাড়া সেলাই করে দেয়া, গোপনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেয়া, গোপনাঙ্গে ইট বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা, উলাঙ্গ করে নারীর সামনে উপস্থাপন, নারীদের মাসিকের সময় পিরিয়ডের প্যাড না দেওয়া এবং হাসাহাসি করা। এমনও হয়েছে যে পিরিয়ডের প্যাড চেয়েছে তারপরে বুকের উপর লাথি মেরেছে এক নারী। মেয়েদের শরীর থেকে ওড়না টেনে খুলে ফেলা এবং অনেক তো পর্দা করেছ এভাবে বলে হাসি ঠাট্টা করা। হাত পায়ের উপর নিচে বাস রেখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা এবং তাদের সামনে তারা উন্মত্ত গান